এবার সর্বাত্মক যুদ্ধের সতর্কবার্তা ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবানন ও সিরিয়া সীমান্তে নিহত 2, আহত অন্তত 10 জন। এবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমার জান্তা। এদিকে ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত 9 জন। আরো জানিয়ে দিব, এবার ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি, যা বলল রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের সংখ্যা। এবার ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের শক্তিমত্তা বা দাপটের মিথ্যা ভাবমূর্তি গাজার বালুচরে চিরতরে সমাধিস্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার সর্বাত্মক যুদ্ধের সতর্কবার্তা ইরানের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। কাতার সফরকালে আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে। আরাগচি বলেছেন, ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরো বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। আরাগচি বলেছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি কাতারের হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবানন ও সিরিয়া সীমান্তে নিহত 2, আহত অন্তত 10 জন। লেবানন ও সিরিয়া সীমান্তের জানুতা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। লেবাননের তুফাইল ও সিরিয়ার আসাল আল ওয়াদ সংযোগকারী সড়কে চালানো 4টি হামলার মধ্যে এটি ছিল অন্যতম, যা হিজবুল্লাহর অস্ত্র পাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সিরিয়া যুদ্ধকালীন সময়ে হিজবুল্লাহ এই রাস্তা নির্মাণ করেছিল। পরবর্তীতে লেবানন এটিকে পাকা করে এবং একটি নিরাপত্তা চৌকি স্থাপন করে। বিমান হামলায় সড়কের উপর 7 মিটার গভীর ও 10 মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জান্তার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের ওয়াদি খালেদ সীমান্ত এলাকাতেও 2টি বিমান হামলা চালায়। এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা। এর আগে ইসরায়েল বালবেক হারমেল প্রদেশেও হামলা চালায়। এবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমার জান্তা সরকার। মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরো 6 মাস বাড়িয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর 4 বছর পূর্তির একদিন আগে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছিল দেশটির সেনাবাহিনী। শনিবার যার 4 বছর পূর্তি হয়েছে। তবে সেনার অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে কার্যত গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের নিজ নিজ এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য জান্তার বিরুদ্ধে লড়াই করছে। চলতি বছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে জান্তা কর্তৃপক্ষ, যা চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সামরিক সরকার এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। বিরোধীরা একে
জেনারেলদের ক্ষমতা কুক্ষিগত করার অপকৌশল হিসেবে দেখছে। এদিকে ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত 9 জন। ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে 3 বয়স্ক দম্পতি সহ 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 13 জন। রাশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি, ভয়াবহ রুশ অপরাধ। এসব সন্ত্রাসের জন্য বিশ্ব যেন রাশিয়ার উপর চাপ প্রয়োগ না করে থামিয়ে দেয়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মস্কো 81টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের তৈরি শাহেদ ড্রোনও রয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েভের কাছে সহ বিভিন্ন অঞ্চলে 37টি ড্রোন ভূপাতিত করেছে। পুলিশ জানিয়েছে 19 ঘন্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে 9টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং 2 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন নিহতদের মধ্যে 3টি দম্পতি ছিলেন। 61 থেকে 74 বছর বয়সী পুরুষ এবং নারী। নিহতদের মধ্যে 37 বছর বয়সী এক নারীও ছিলেন। তার 8 বছর বয়সী মেয়ে আহত হয়েছে। সূত্র দ্য মস্কো টাইমসের। এবার ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি, যা বলল রাশিয়া। রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স জোটের সদস্য দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে আলোচনা করছে না, বরং সাধারণ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে কথা বলছে। শুক্রবার এক বিবৃতিতে কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিক্স মুদ্রা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে মন্তব্য করতে গিয়েই মূলত কথা বলেন পেসকভ। এর আগে বৃহস্পতিবার যেখানে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ব্রিক্স যদি ডলার থেকে দূরে সরে যায় তাহলে তিনি এর সদস্য দেশগুলোর উপর শুল্ক আরোপ করবেন। তার এই হুমকির বিষয়ে পেসকভ স্পষ্ট করে বলেন, ব্রিক্স কখনোই যৌথ মুদ্রা তৈরির আলোচনা করেনি এবং কখনো করছে না। ক্রেমলিন মুখপাত্র বলেন, ব্রিক্স মূলত নতুন যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির কথা বলছে, যা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিনিয়োগ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ করে দেবে। পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও এ বিষয়ে কথা বলেছেন। এ সময় তিনি মার্কিন নিষেধাজ্ঞাদের কটাক্ষ করে বলেন, সম্ভবত বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিক্সের এজেন্ডা আরো ভালোভাবে ব্যাখ্যা করা। এদিকে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরেছে। শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন বিমানটিতে 6 জন আরোহী ছিলেন। যুক্তরাষ্ট্রের একাধিক মিডিয়ার বরাতে বলা হয়েছে বিমানটিতে চিকিৎসক এবং একজন শিশু রোগীও ছিল। বিমান বিধ্বস্তের পর জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেই সঙ্গে লোকদের ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ফিলাডেলফিয়ার মেয়র পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো সিটি কর্মকর্তারা জানেন না, তবে আমরা সবাইকে প্রার্থনার আহ্বান জানাচ্ছি। জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে বিমানটিতে 4 জন ক্রু, একজন শিশু সহ 2 জন যাত্রী ছিলেন। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 41 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবার ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 1 ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপে তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরালো এবং জুৎসই জবাব দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী আরো বলেছেন, আমরা এটি চাই না, কিন্তু তিনি যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। এই বিকল্পই টেবিলে আছে। বিবিসি জানিয়েছে, অটোয়ার কর্মকর্তারা কি ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক করছেন, তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।
এদিকে ইসরায়েলের শক্তিমত্তা বা দাপটের মিথ্যা ভাবমূর্তি গাজার বালুচরে চিরতরে সমাধিস্থ দাবি রিপোর্টে। গলি জানাম নামের একজন গাজার জনগণের আনন্দ প্রকাশের একটি ভিডিও তুলে ধরে লিখেছেন, গাজায় ফিলিস্তিনি জনগণ যুদ্ধবিরতির কথা শুনে খুশিতে ঘরে ফিরছিলেন এবং তারা ইয়েমেনকে অবিচল প্রতিরোধের জন্য ধন্যবাদ জানায় আনন্দ চিত্তে। আপনি তাদের চেহারায় বিজয়ের আনন্দ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। ফাতেমে বানু নামের আরো একজন ব্যবহারকারী এক সামাজিক মাধ্যমে গাজার জনগণের বিজয়ের দিকে ইঙ্গিত দিয়ে লিখেছেন, নেতানিয়াহু দুটি পরাজয়ের নাম বলুন, হামাসের টিকে থাকা ও গাজায় যুদ্ধবিরতি। মাহবুবে ও সাজাদ নামের একজন ব্যবহারকারী লিখেছেন, হামাসও নির্মূল হয়নি ও গাজাও নতজানু হয়নি, কোনো বন্দী ও সামরিক অভিযানে মুক্ত হয়নি। যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শর্তগুলো মেনে নিয়েই ইহুদিবাদীরা বাধ্য হয়েই ইহুদিবাদী ইসরায়েলের শক্তিমত্তার বা দাপটের মিথ্যা ইমেজ বা ভাবমূর্তি গাজার বালুচরে চিরতরে সমাধিস্থ হয়েছে।